আজকে দ্বিতীয় পর্ব। দেখুন, আমি কিছুতেই এ কথা বলতে পারবো না যে প্রিয়বাবুর সঙ্গে, মানে প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে একই বন্ধনীতে আরো একজন বঙ্গজ রাজনীতিককে রাখা যায়, যার নাম অসীম দাশগুপ্ত। প্রিয়বাবুর অসত্য বলার ঘরানাটা ছিল, আমি বলবো, মেঠো, একেবারেই পেশাদার রাজনীতিবিদের এবং সাময়িক ফায়দা তোলার অভিপ্রায় ছাড়া এই মিথ্যাচরণের পিছনে অন্য কোনো তাগিদ ছিল। কিন্তু একজন চরিত্র, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির কৃতী ছাত্র, অধ্যাপক, MIT থেকে গবেষণা করা, ভারতবর্ষে GST প্রবর্তনের প্রধান স্থপতি, ভ্যাটেরও আগে ছিলেন, তেমন একজন ব্যক্তি কিন্তু ঠিক এই পথে এগোবেন না, এগোতেনও না। তিনি সত্যকে আড়াল করতেন, তার যেটা ডোমেইন এক্সপার্টিজ, অর্থাৎ সংখ্যাতত্ত্বের মাদারি খেলা খেলে, এবং সেই খেলাটা এতটাই দুর্বোধ্য ছিল যে সাধারণ লোকে বুঝতেই পারত না। আমাদেরও বহু কষ্ট করে বুঝতে হতো, পুরোটা যে বুঝতাম এমন দাবিও করছি না। দেখুন, অসীম দাশগুপ্ত অশোক মিত্র অর্থমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরে তার শূন্যস্থানে এসেছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের পতনের সঙ্গে তার রাজনৈতিক জীবনে ইতি পড়ে যায়। জ্যোতিবাবু এবং বুদ্ধবাবু দুজনেই অসীম দাশগুপ্তর ইন্ডিসপেন্সেবিলিটি খুব ভালো করে বুঝতেন, এবং সত্যি কথা বলতে কি, অসীম বাবুর মতো বুৎপত্তি সম্পন্ন অর্থনীতিবিদ, একেবারে আদর্শ শিক্ষকের মতো প্রাঞ্জল ভাষায় কথা বলা আর কোনো দ্বিতীয় ব্যক্তি ওই দলে ছিল না। বিপ্লব দাশগুপ্তর নাম কেউ কেউ বলে থাকেন, কিন্তু অসীম বাবু আর বিপ্লব বাবুর মধ্যে অনেক তফাৎ ছিল, আমি সেই আলোচনায় যাচ্ছি না। জ্যোতিবাবু was not a man of details. তিনি কত খুঁটিয়ে খুঁটিয়ে ফাইল পড়া কিংবা কোনো বিষয়ের গভীরে গিয়ে বিরাট আলোচনা সভা বসানো, এইসবের একেবারে ধারই ধারতেন। বিষয় অর্থনীতি হলে প্রায় সিংহ যেমন মা দুর্গার বাহন, ঠিক তেমনি ভাবে তিনি ট্যাকে করে অসীমবাবুকে গুজে নিয়ে যেতেন। প্ল্যানিং কমিশনের মিটিং হোক, কিংবা পশ্চিমবঙ্গের প্রাপ্য নিয়ে দিল্লিতে উমেদারি করা হোক, কিংবা রাজীব গান্ধী যখন 87 সালে কলকাতায় পুরো মন্ত্রিসভার দরবার তুলে এনে রাজভবনে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে রাজ্য সরকারের প্রধান মুখপাত্রের ভূমিকা পালন করা হোক, অসীম বিনে গতি ছিল না। আর অসীমবাবু
কথা বলার আগে একেবারে বিনয়ের অবতার হয়ে প্রথমে যে বাক্যটি উচ্চারণ করতেন সেটা হলো, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমি আপনাদের কয়েকটি কথা বলব। একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। একবার জ্যোতিবাবু আর অসীমবাবু প্ল্যানিং কমিশনের বৈঠকে গিয়েছেন। আমরা দিল্লিতে উপস্থিত বঙ্গজ সাংবাদিকরা ওই সার্কুলার রোডে আমাদের যে আরেকটা অতিথিশালা ছিল, এখন সেসব ভেঙে কি সব পাঁচতারা হোটেলের মতো হয়েছে জানি না আমি, সেখানে জ্যোতিবাবু মাঝে মাঝে থাকতেন। সেইবার তিনি ওখানেই উঠেছিলেন, আর আমরা ওই বাড়ির বাইরে পোর্টিকোয় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মশার কামড় খেতে খেতে তার প্রত্যাবর্তনের অপেক্ষা করছিলাম। অনেক পরে, প্রায় রাত্রির 7:30-8টা নাগাদ জ্যোতিবাবুর গাড়ি এসে থামল। তিনি নামলেন, অন্য দিক থেকে অসীমবাবু। আমাদের দেখেই জ্যোতিবাবু একদম সম্রাটের মতো অবজ্ঞায় জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কেন? জ্যোতিবাবু এমন ভাবে কথা বলতেন যে চট করে আমাদের হিম্মতই হতো না যে তাকে পাল্টা প্রশ্ন করব। আপনাদের তো আমি আসতে বলিনি বলে উনি গটগট গটগট করতে করতে সিঁড়ির দিকে যেই এগিয়েছেন, আমি চেঁচিয়ে বললাম, জ্যোতিবাবু এটা কি হল? আপনারা প্ল্যানিং কমিশনের মিটিংয়ে গেলেন, আমরা সেই খবর নেওয়ার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। কি হলো, পশ্চিমবঙ্গের কতটা বরাদ্দ জুটলো। ও, এটা শুনে উনি আবার ঘুরে এসে আমাদের বললেন, একেবারে জ্যোতিবাবু, কুইন্টেসেন্সিয়াল জ্যোতিবাবুর আগমার্কা স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা গেছিলাম, আমরা আমাদের কথা বললাম, ওরা ওদের কথা বলল, আর বাকিটা অসীম আপনাদের বলে দেবে। এই ছিল জ্যোতি বসুর ব্রিফিং। আমরা তো দূরস্থান, শিবেরও অসাধ্যি জ্যোতিবাবুর কাছ থেকে বিস্তারিত কোনো খবর জানতে পারাটা। আর তারপরেই পাশের একতলায় একটা বসার ঘর ছিল, সেখানে আমাদের বসিয়ে অসীমবাবু প্রায় 40-45 মিনিট ধরে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে যা বলে গেলেন সেটা মোটামুটি গ্রিক এবং ল্যাটিনের সমগোত্রীয় কিছু ছিল। আমরা কিছু বুঝলাম, কিছু বুঝলাম না। যতটুকু বুঝলাম ততটুকু লিখে অফিসে পাঠিয়ে দিল। এই অসীমবাবুর এই যে কুশলী মিথ্যাচার, আমি এর সোচ্চার বিরোধীও ছিলাম। ফলে অসীমবাবু সম্পর্কে আমি আমার লেখায় প্রায়শই উপহাস করি। একদিন রাইটার্সে বুদ্ধবাবুর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখা করতে গেছি। তিনি আমাকে বললেন হাতটা জড়িয়ে ধরে যে, সুমনবাবু, আপনি অসীমের বিরুদ্ধে কেন এত লেখেন বলুন তো? আমি বললাম, কেন? তাতে আপনার আপত্তি আছে? বলল, না সেটা নয়। অসীম এসে আমার কাছে দুঃখ করছিল, সুমনকে আমি এত পছন্দ করি, অথচ সুমন আমাকে গালাগাল না দিয়ে কোনো কিছু লিখতেই পারে। তারপরে উনি যে কথাটা বললেন সেটা শুনে আমার, কি বলবো, একটা আমার দুর্বল জায়গায় আঘাত করে ফেললেন। বললেন, দেখুন হাজারো, আমি, আপনি, অসীম, আমরা তো সবাই একই কলেজের ছাত্র। তো প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনীদের মধ্যে যদি এইটুকু সলিডারিটি না থাকে তাহলে চলবে কি করে? খুবই স্নেহের সঙ্গে বুদ্ধবাবু আমাকে কথাগুলো বলেছে।
আর ওইখানেই আমার আপত্তি ছিল। অসীমবাবু যে কাজটা কোনো সিজন পলিটিশিয়ান কখনো করতো না, অসীমবাবু সেই কাজটা বারবার করতেন, ফলে রিপোর্টাররা আরো চটে যেত। আমি আজকালে আমার সহকর্মীদের কাছ থেকে শুনেছি, তিনি টেলিফোন করে কোন রিপোর্টার তার খবর করছে সেটা জেনে তাকে আবার ফোন করে কি লিখতে হবে সেটা ডিকটেট করে দিতেন। আর আনন্দবাজারে পান থেকে চুন যদি খুঁজত, তিনি টেলিফোন করে তার ছাত্র অভিক সরকারকে ফোনে কমপ্লেন করতেন। অভিক সরকার আর আজকালের সম্পাদকের মধ্যে আসমান জমিনের তফাৎ ছিল বলে তার আঁচ আমরা সেভাবে বুঝতে পারতাম না, কিন্তু আবার কখনো যে বুঝিনি তাও না। আর হবিত হ আমার সম্পাদকই যে অসীমবাবুর একদা ছাত্র ছিলেন আমি তো জানবো কি করে। সে যাই হোক, কেন বলছি এটা, আপনারা যদি এখন অনেক দিন হয়ে গেছে পারেন বিধানসভায় অসীমবাবুর পেশ করা যে কোনো বাজেট বক্তৃতা একবার দয়া করে পড়ে নেবেন। পড়লেই বুঝতে পারবেন সংখ্যার মারপ্যাঁচ দিয়ে কিভাবে সুকৌশলে বাস্তবকে আড়াল করা যায়। প্রথম কথা, তার বাজেট বক্তৃতা ছিল জটিল, একেবারে সংখ্যাতত্ত্বে কণ্ঠকাকীর্ণ, মানে গোটা বিষয়টাই এমনভাবে পরিবেশন করা যাতে ইউ উইল গো কনফিউজড অ্যান্ড কাম ব্যাক কনফাউন্ডেড। বাজেট ব্যয় এবং এই যে ঋণ বৃদ্ধি, এই দুটো ঘটনাকে তিনি আসলে চেপে যাওয়ার চেষ্টা করতেন নানা রকম কৌশল ব্যবহার করে। যেমন রাজস্ব ঘাটতি, ঋণ পরিশোধের দায় বা প্রকৃত উন্নয়ন ব্যয় নিয়ে এত বিভ্রান্তিকর তথ্য সেখানে থাকতো যে তার আড়ালে সত্যটা কি সেটা বের করতে আমাদের রীতিমতো ঘাম ঝরে যেত। তারপরে এক সময় তো উনি শুরু করলেন জিরো ডেফিসিট বাজেট, অথচ সত্যটা তো তা ছিল না। তার বক্তব্য ছিল আমরা না ঘাটতি নয় দায়িত্ব জ্ঞানের সঙ্গে ব্যয় করেছি, কিন্তু পরিসংখ্যান আতশ কাচের তলায় ফেলে দেখা যেত তিনি যা বলছেন বাস্তব তা নয়। আরেকটা জিনিস, উনি সম্ভবত সিপিএম করতেন বলেই কার্যত তিনি একাই এই থিওরির প্রপোনেন্ট ছিলেন, সেটাকে তিনি বলতেন বিকল্প অর্থনীতি, যেটা আমাদের কাছে একেবারে সর্বাংশে একটা ইউটোপিয়ান থট ছাড়া আর কিছুই হচ্ছিল। এই বিকল্প অর্থনীতি করে 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 তিনি এমন ভাবে বাজার গরম করেছিলেন যে দলের ভিতরেই তার সহকর্মীরা তাকে নিয়ে উপহাস করতেন। সবচেয়ে বেশি উপহাস করতেন সুভাষ চক্রবর্তী। তিনি মাঝে মাঝেই আক্ষেপ করে বলতেন আমাদের দলটা না এখন কাণ্ডজ্ঞানহীন লোকেদের দ্বারা পরিচালিত হচ্ছে। আচ্ছা, একটা অঙ্গরাজ্য থেকে রাজ্যে বাস করে সেখানে প্রশাসন চালিয়ে আমরা কখনো বিকল্প অর্থনীতি অনুসরণ করে চলতে পারি? সেটা চলা সম্ভব? সেটা বাস্তবসম্মত? এই প্রশ্ন আমাদেরও ছিল, কিন্তু তা দিয়ে
অসীমবাবুকে টলানো যেত না। আর তিনি বিকল্প অর্থনীতি বলতে গোদা ভাষায় যেটা বোঝাতেন সেটা হলো বাজার বিরোধী সমাজতান্ত্রিক একটা পরিকাঠামো পরিচালনা করতে হবে, যেখানে সরকারই হবে মূল নিয়ন্ত্রক এবং নিয়ামক। তিনি শিল্পনীতিতে বেসরকারি উদ্যোগকে যথেষ্ট গুরুত্ব দিতে চাননি, ফলে লগ্নি, কর্মসংস্থান ও শিল্পায়ন অনেকখানি পিছিয়ে পড়ে। বুদ্ধবাবু ক্ষমতায় আসার পরে তিনি একেবারে প্রশাসনের রথ একদম উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার পরে অসীম দাশগুপ্তর সামনে কোনো বিকল্প অর্থনীতির জায়গা ছিল না। তিনি তখন ঠিক লাইনে চলে এসেছিলেন। আমার মনে আছে হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পে উদ্বোধনে দমদম বিমানবন্দর থেকে হলদিয়ায় যাওয়ার জন্য একটা বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলেন পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। আর সৌভাগ্যবশত সেখানে সাংবাদিকদের মধ্যে একমাত্র আমি সবার হওয়ার সুবিধা পেয়েছি। হেলিকপ্টারে উঠেই রতন টাটা পাইলটকে সরিয়ে দিয়ে নিজেই চালাতে বসে গেলেন। পিছনের সারিতে আমি আর অসীমদা। এই ৩০-৪০ মিনিটের যাত্রায় আমার খুব অস্বস্তি হচ্ছিল। রতন টাটা চালাচ্ছিলেন বলে নয়, পাশে অসীম দাশগুপ্ত বসে আছেন। যে অসীম দাশগুপ্ত এত বিকল্প অর্থনীতির কথা বলতেন, রতন টাটা চালাচ্ছেন হেলিকপ্টার, আর সবারই তিনি এই দৃশ্যটা দেখে আমার বেজায় হাসি পাচ্ছিল, কিন্তু হাসতে তো পারছিলাম। হেলিকপ্টারে তার সামনে হাসবই বা কি। তারপরে ধরুন ২০০৫ থেকে ২০১১ পশ্চিমবঙ্গ সরকারের ঋণের বোঝা বেড়ে দাঁড়ায় ১.৮৫ লক্ষ কোটি টাকা। বাজেটে তিনি বলে যাচ্ছেন যে এই ঋণের দেখভাল আমরা ঠিকভাবেই করছি, কিন্তু আবার অডিট রিপোর্ট যখন পড়ছি দেখছি ঠিক তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। আর ২০১০ সালে সিএজি রিপোর্টে আমরা আবিষ্কার করলাম পশ্চিমবঙ্গ রাজস্ব ঘাটতিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন পিছনে ফিরে মনে হয় স্টেটসম্যান তার সম্পর্কে একটি সম্পাদকীয়তে লিখেছিল, হি ওয়াজ দ্য ফেস অফ ফিসকাল ওপেসিটি বিহাইন্ড মার্কসিস্ট অ্যাকাউন্টেবিলিটি। ইট সামস আপ অসীম দাশগুপ্ত। কিন্তু মাস্টারমশাই তিনি স্বভাবে অধ্যাপক হিসেবে তার যা সুনাম, সেই সুনাম খুব কম মানুষ অর্জন করতে পারেন। অমর্ত্য সেন নোবেল পাওয়ার পরে যতবার কলকাতায় আসতেন অসীম দাশগুপ্ত তার ছায়া সঙ্গী হতেন। এমনি যে অতি সজ্জন মানুষ, আপাদমস্তক সৎ, কিন্তু ওই ইউটোপিয়ান চিন্তা ভাবনার শরিক, এবং যে ভাবনাটাকে তিনি রাজ্যের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রেও তার মতো করে চাপিয়ে দিয়েছেন।
মাঝে মাঝে মনে হয় জ্যোতিবাবুর বদলে বুদ্ধদেব ভট্টাচার্য যদি মুখ্যমন্ত্রী না হতেন, তিনি রিটায়ার করার পর, আর অসীম দাশগুপ্ত আপন মনের মাধুরী মিশয়ে অর্থ অর্থ দপ্তর সামলেই যেতেন, তাহলে বাংলার হাল শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আজকে এ পর্যন্তই। কালকে বিষয়টাকে বিস্তৃত করে আমি অন্য দিকে চলে যাব। নমস্কার, ভালো থাকবেন।